আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামসুল আরিফিন। আমার আজকের ভিডিও টপিকস এবং আমার আগের যে ভিডিওটি রয়েছে সেটি টপিকস মূলত একই। তো আগের ভিডিওতে সাউন্ড সিস্টেম খুবই খারাপ ছিল, একদমই সাউন্ড শোনা যাচ্ছিল না। সেটির জন্যই মূলত আগের ওই ভিডিওটাই আমি নতুন করে তৈরি করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামসুল আরিফিন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো প্রস্রাবের ইনফেকশনে কোন অ্যান্টিবায়োটিক গুলো সবচেয়ে বেশি কার্যকর হিসেবে কাজ করে। তো এই বিষয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আমি মূলত প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন এবং তৃতীয় জেনারেশন অর্থাৎ প্রথম থেকে থার্ড জেনারেশন পর্যন্ত অ্যান্টিবায়োটিক কোনগুলো ভালো কাজ করে সে বিষয়ে বিস্তারিত আইডিয়া দিয়েছি। আজকের ভিডিওতে আমি মূলত তৃতীয় জেনারেশনের পরবর্তী কি অ্যান্টিবায়োটিক গুলো রয়েছে সে বিষয়ে ধারণা দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার একটি সাধারণ নিয়ম আপনাদেরকে বলে দেব। সেটি হচ্ছে প্রস্রাবের ইনফেকশনে যদি আপনার অ্যান্টিবায়োটিক খেতেই হয় সেক্ষেত্রে আপনারা একটা পরীক্ষা করে তারপরে খাওয়ার চেষ্টা করবেন। পরীক্ষাটি হচ্ছে ইউরিন আনিমি অ্যান্ড সিএস। সিএস মানে হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট, অর্থাৎ আপনার প্রস্রাব বা আপনার ইউরিনকে হচ্ছে পরীক্ষা করতে দিবেন এবং সেই পরীক্ষাতে যে ব্যাকটেরিয়া ধরা পড়বে, অর্থাৎ যে ব্যাকটেরিয়াটা আপনার এবারের ইনফেকশনের জন্য দায়ী, সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে বেশি কার্যকর সেটি পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। এবং সেই পরীক্ষার মাধ্যমে যদি ধরা পড়ার পরে যদি আপনি সেই অ্যান্টিবায়োটিকটাই খান তাহলে সবচেয়ে বেশি আপনি উপকৃত হবেন এবং সবচেয়ে বেশি আপনার ওষুধটি কার্যকর হবে। সুতরাং এই সিম্পল পরীক্ষাটি করে আপনি যদি অ্যান্টিবায়োটিক সেবন করা শুরু করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে। এখন আসুন যে তৃতীয় জেনারেশনের অ্যান্টিবায়োটিকও যদি আপনার জন্য কাজ না করে, অর্থাৎ রেজিস্ট্যান্ট হয়ে যায় বা বারবার ইনফেকশন হচ্ছে, কাজ করছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার উপায় হচ্ছে চতুর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিকে চলে যাওয়া। এখন আপনাদের প্রশ্ন আসবে যে চতুর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিক আসলে বাজারে পাওয়া যায় কিনা অথবা হচ্ছে কি নামে পাওয়া যায়। তো আপনাদের জন্য যেটা সুখবর সেটি হচ্ছে যে চতুর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিকও বাজারে পাওয়া যাচ্ছে এবং যেটা নতুন পাওয়া যাচ্ছে তা না, বেশ অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে মক্সিফ্লোক্সাসিন বা মক্সকুইন বা অপটিমক্স নামে বাজারে পাওয়া যায়। তো এই অ্যান্টিবায়োটিকটি ট্রেডিশনাল অ্যান্টিবায়োটিকের তুলনায় একটু দামি। এটির দাম হচ্ছে এক্ষেত্রে বিশেষে 50 থেকে 70 টাকা হতে পারে, অর্থাৎ কোম্পানি ভেদে একটু হেরফের হয়। তো তবে ভালো ব্যাপার যেটা সেটি হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকটি 400 মিলিগ্রাম করে এবং সিঙ্গেল ডোজে খেতে হয়, অর্থাৎ সারাদিনে 24 ঘন্টায় একবার খেলেই হয়। তো আমরা সাধারণত রেজিস্ট্যান্ট কেসগুলোতে অথবা বারবার ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে এটি 7 থেকে 10 দিন পর্যন্ত দিয়ে থাকি। অনেক সময় আমরা প্রোস্টেটের সার্জারি করি বা অন্য সার্জারি করে বারবার ইনফেকশন হচ্ছে বা ইনফেকশনে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই অ্যান্টিবায়োটিকটি ইউজ করি। তো আসলে রেজিস্ট্যান্ট কেসগুলোতে এই অ্যান্টিবায়োটিকটা বেশ ভালো কাজ করে। সুতরাং এই অ্যান্টিবায়োটিকটি হচ্ছে 400 মিলিগ্রাম করে ডোজ। আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে 14 দিন পর্যন্ত আমরা দিয়ে থাকি। এখন আসুন যে মক্সিফ্লোক্সাসিন অর্থাৎ চতুর্থ জেনারেশনের পরবর্তী জেনারেশন কি আছে। এর পরবর্তী যে জেনারেশন, তবে তবে নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিক নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যেটি হচ্ছে এই চতুর্থ জেনারেশনের থেকেও বেশ পাওয়ারফুল। এই নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিক যেটি সেটির নাম হচ্ছে লিনেজোলিড বা আমাদের বাজারে যেটি আর্লিন নামে সবচেয়ে বেশি বিখ্যাত, খুব পাওয়া যায়। তো এই লিনেসোলিডটা হচ্ছে দুইটা ফর্মে পাওয়া যায়, 400 মিলিগ্রাম এবং 600 মিলিগ্রাম ডোজে। এটি হচ্ছে সকালে এবং বিকালে, সকালে এবং রাতে দুই বেলা করে খেতে হয়। অর্থাৎ আপনাকে যদি 400 মিলিগ্রাম দেওয়া হয় তাহলে সকালে 400 খাবেন, রাতে 400 খাবেন। 600 দেওয়া হলো একই ডোজ, সকালে 600 খাবেন, রাতে এবং 600 খাবেন। তো এই অ্যান্টিবায়োটিকটা আমরা ক্ষেত্র বিশেষে 7 দিন থেকে 10 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 14 দিন পর্যন্ত আমরা এই অ্যান্টিবায়োটিকটি দিয়ে থাকি। অর্থাৎ রেজিস্ট্যান্ট কেসগুলোতে প্রথমে আপনারা চেষ্টা করবেন অপটিমক্স, এবং অপটিমক্সও যদি কাজ না হয় সেক্ষেত্রে নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা আর্লিন বা লিনেজোলিড দিয়ে থাকি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ধরনের অ্যান্টিবায়োটিকও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদের আসলে উপায় কি? হ্যাঁ, সেক্ষেত্রে উপায় আছে। তবে সেক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করি বা সেটি আসলে মেইনলি আমরা ইনজেকশন ফর্মে ইউজ করি সেটির নাম হচ্ছে মেরোপেনাম, যেটির নাম আপনারা অনেকেই শুনে থাকতে পারেন। এটি শুধুমাত্র যে প্রস্রাবের ইনফেকশন বা তীব্র ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা তা না। এটি মূলত আমরা পেটের যে কোনো বড় অপারেশন অথবা ব্রেনের বড় ধরনের সার্জারি করা, হাত পায়ের বড় ধরনের অপারেশন করার পরে যদি দেখা যায় যে অ্যান্টিবায়োটিক কাজ না করে অথবা ইনফেকশন খুব বেশি সিভিয়ার মাত্রায় ছড়িয়ে পড়েছে শরীরে, সেক্ষেত্রে আমরা এই মেরোপেনাম জাতীয় ইনজেকশন গুলো দিয়ে থাকি। এই ইনজেকশন গুলো বেশ দামি। এটি 500 এবং 1000 দুইটা ফর্মে পাওয়া যায়। বেশ দামি বলতে এর দাম প্রায় 700 টাকা থেকে 1000 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 1300-1400 টাকা মধ্যে হতে পারে। কোম্পানি ভেদে একটু হেরফের হয়। তো এটি হচ্ছে ডেইলি 3 ডোজ অর্থাৎ 3টি ইনজেকশন ডেইলি নিতে হয়। যাদের ক্ষেত্রে কমও নিতে হয় তাদের ক্ষেত্রে মিনিমাম 2টো ইনজেকশন নিতে হয়। সুতরাং আপনি খেয়াল করে দেখেন এই ইনজেকশন যদি কাউকে আমরা প্রেসক্রিপশন করে দেই তাহলে তার প্রতিদিন অন্তত 2000 থেকে 3000 টাকার শুধু অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং এটি কোনো কোনো ক্ষেত্রে আমরা 10 দিন, 12 দিন, 21 দিন পর্যন্ত অনেক সময় আমরা দিয়ে থাকি। খুব তীব্র ইনফেকশন হলে এই ধরনের মেরোপেনাম জাতীয় ইনজেকশন গুলো চালাতে হয়।
তো তবে আপনাদের জন্য যেটা সুখবর সেটি হয়েছে যে এই মেরোপেনামের এখন একটা ওরাল ফর্ম বের হয়েছে, অর্থাৎ মুখে খাওয়ার মতো একটা ট্যাবলেট বের হয়েছে, যেটি মূলত মেরোপেনাম গ্রুপের না, বাট মূলত এই একই গ্রুপের, ফারোপেনাম গ্রুপের। এইটি হচ্ছে বাজারে নিওপেন নামে পাওয়া যায়। নিওপেন নামে যেটি পাওয়া যায় সেটি সবচেয়ে বেশি বিখ্যাত, যেটি মূলত 150 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম দুটো ফর্মে পাওয়া যায়। তো ডাবল ডোজে খেতে হয়, অর্থাৎ সকালে একটি এবং রাতে একটি খেতে হয়। এবং এটির প্রেসক্রিপশন আমরা যে ডোজ দিয়ে থাকি সেটি মূলত 7 দিন থেকে 10 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 14 দিন পর্যন্ত দিয়ে থাকি। এটি মেরোপেনামের তুলনায় দাম কম, অর্থাৎ মেরোপেনামটা যেরকম 700 থেকে 1400 টাকা পর্যন্ত হতে পারে দাম, 1300 বা 1400 টাকা, এই ট্যাবলেটের যে ফর্ম সেটি মূলত 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত দাম হয়। সুতরাং ইনজেকশনের তুলনায় এটির দাম সাশ্রয়ী। তো যদি আপনাদের কারো ইনফেকশন হয়, খুব বেশি তীব্র ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আমার আসলে প্রেসক্রিপশন লাইফে আমি অন্তত 8 থেকে 10 জন রোগীর আমার দেওয়া লেগেছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অপারেশনের পরে বেশ কিছু ইনফেকশন হওয়ার ফলে এই অ্যান্টিবায়োটিকটি ইউজ করার ফলে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তো আসলে এরপরে আপনাদের যেটা প্রশ্ন হতে পারে যে এই অ্যান্টিবায়োটিক গুলাও যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার আসলে উপায় কি? আসলে এই পর্যন্ত আসলে আসে এরকম রোগীর সংখ্যা খুবই কম। তবে এরপরে আসলে অ্যান্টিবায়োটিক ইউজ করার মতো আসলে আমাদের হাতে খুব একটা নেই। তবে এখন আসলে অনেক চিকিৎসা বিজ্ঞান যেহেতু অনেক উন্নত হচ্ছে ধীরে ধীরে, সুতরাং গবেষণা চলছে, বিদেশে এর থেকেও উন্নত জেনারেশন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। হয়তো খুব শীঘ্রই আমাদের বাজারেও চলে আসবে। আমি যতটুকু খবর পেয়েছি তাতে অন্তত 6 মাস থেকে 1 বছরের মধ্যেই এর থেকেও আরো অ্যান্টিবায়োটিক, দামি দামি অ্যান্টিবায়োটিক চলে আসবে। তবে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে দ্বিতীয় জেনারেশনের পরবর্তী যেকোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে ডোজ কমপ্লিট করতে হবে। এগুলো যদি আপনারা না করেন তাহলে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের এই যথেচ্ছ ব্যবহারের ফলে অলরেডি আমাদের থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে। বিদেশে আমি দেখেছি যে তাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে প্রচন্ড প্রচন্ড তারা সাবধান। আপনি একদম রেজিস্টার্ড চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ফার্মেসিতে যে আপনি ওষুধ চাবেন আপনাকে ওষুধ দিয়ে দেবে, এটা কখনোই হবে না। এবং কোনো কোনো ক্ষেত্রে এই বিশেষ করে তৃতীয় জেনারেশনের উপরে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের সেই যে ফার্মেসি তাদেরকে খাতা মেনটেন করতে হয়, টালি খাতা মেনটেন করতে হয় যে কয়টা নিল এবং সে এটা ডোজ কমপ্লিট করছে কিনা, সেটা তারও একটা অবজারভেশনে থাকতে হয়। সুতরাং আপনারাও চেষ্টা করবেন সাবধানে থাকতে, কারণ আসলে মন মগজে আমরা উন্নত বিশ্ব চাবো কিন্তু আমরা নিজেরা আসলে সেই চেষ্টাটা করবো না, সেটি হবে না। সুতরাং আপনারা সকলেই চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অন্তত সঠিক নিয়ম ফলো করার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করি কমেন্টগুলো পড়ে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।